এবার গ্রেড 5 কি বলছে, প্যারেনকাইমা শ্যাটার্ড কিডনি। শ্যাটার্ড কিডনি মানে কি হচ্ছে, কিডনিটা একদম পুরো ছেদে বেঁধে গেছে, ঠিক আছে, শ্যাটার্ড কিডনি উইথ অ্যাভালশন অফ রেনাল হাইলাম। রেনাল হাইলামটা অ্যাভালস হয়েছে। সো অ্যাভালশন অফ রেনাল হাইলাম দ্যাট ডিভাসকুলারাইজ দ্য কিডনি, মানে মেজর রেনাল যে আর্টারি অ্যান্ড ভেন্স আছে তার ইনজুরি। গ্রেড 4 দেখ আর্টারি ভেন ইনজুরি ছিল বাট কন্টেন্ট হিমারেজ, এখানে হচ্ছে টোটাল অ্যাভালশন মানে টোটাল ভাস্কুলার ড্যামেজ কজিং ডিভাস্কুলারাইজেশন অফ কিডনি, দ্যাট ইজ গ্রেড 5। তাহলে শ্যাটার্ড কিডনি অ্যান্ড ডিভাস্কুলারাইজেশন অফ কিডনি ইজ গ্রেড 5। তার থেকে একটু কম ভেসেল ইনজুরি কিন্তু কন্টেন্ট হিমারেজ অ্যান্ড কালেক্টিং সিস্টেম অফ দি ইনভলভমেন্ট, দ্যাট ইজ গ্রেড 4। without collecting system, without main vascular injury but laceration more than 1, 3, laceration less than 1, content non-expanding hematoma grade 2, non-expanding subcapsular hematoma only, and no other severe injury in parenchyma, that is grade 1। ঠিক আছে, এবার প্রশ্ন আসছে কোনটাতে আমি কিভাবে পেশেন্টকে ম্যানেজ করব। একটা পেশেন্ট সাসপেক্টেড রেনাল ইনজুরি, মাইল্ড হিমাচুরিয়া বা গ্রস হিমাচুরিয়া নিয়ে এলো, ঠিক আছে, পেশেন্ট দেখতে হবে হিমোডাইনামিক্যালি স্টেবল আছে, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন এনি ট্রমা। ঠিক আছে, ধর ব্লান্ট ট্রমা হয়েছে, আমি ধরে নিচ্ছি এটা ব্লান্ট ট্রমা নিয়ে, ব্লান্ট ট্রমা পেশেন্ট এসছে, পড়ে গেছে বা গাড়িতে বাইকে ইঞ্জুরি হয়েছে, সেই পেশেন্ট হিমাচুরিয়া প্রেজেন্ট করেছে, সাসপেক্ট করা যাচ্ছে একটা রেনাল ইঞ্জুরি হতে পারে, বা এখানে একটা বড় ব্রুজ হয়ে আছে, তাহলে সন্দেহ করছি যে এখানে তো কিডনি থাকে, হয়তো একটা ইঞ্জুরি থাকতে পারে। পেশেন্ট যদি হিমোডাইনামিক্যালি স্টেবল না হয় তাহলে তাকে হিমোডাইনামিক স্টেবল করার জন্য ফ্লুইড দিতে হবে, ঠিক আছে, আদার যা যা এবিসি ডি, ঠিক আছে, সেইগুলো করতে হবে। যদি দেখা যায় যে না পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল, দেন গো ফর ইমেজিং। অ্যাবডোমিনালের জন্য কি করি আমরা, ফার্স্ট, ঠিক আছে, প্রথমে এটাই। এবার তাতে ধর দেখা গেল পেরিনিয়াল হিমাটোমা এরকম কিছু হয়েছে, তখন আমরা নেক্সট সিটি স্ক্যানের কথা ভাববো যে আরও ডিটেলড স্ট্রাকচার জানার জন্য যে কতটা কি ইনজুরি হয়েছে। ঠিক আছে, রেনালের মধ্যে দেখা গেল ধর যে সিটি স্ক্যানে যে সিইসিটি করা হলো, এক্সট্রা ভ্যাসেশন অফ ডাই হয়েছে, তার মানে কি ভাস্কুলার ইনজুরি হয়েছে। তখন তাহলে কি করতে হবে, মেজর ভাস্কুলার যদি কোনো ইনজুরি বা টোটাল শ্যাটার্ড কিডনি মানে গ্রেড 5 বা ধর পার্ট অফ কিছু গ্রেড 4 কেসেস, সেগুলো ছাড়া বাকি সবই আইদার এখন মানে ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে অ্যানজিও এম্বোলাইজেশন। আমি ওপেন করে রিপেয়ার করার থেকে ধর কোনো একটা ছোট রেনাল আর্টারি তার ব্রাঞ্চগুলো আছে, ধর কোনো একটা ব্রাঞ্চ টিয়ার হয়েছে, ঠিক আছে, সেইটাকে অ্যানজিও এম্বোলাইজ করে দিলে আমার কিন্তু ব্লিডিং কন্ট্রোল হয়ে যাবে, মিনিমাল ইনভেসিভ প্রসেসে পেশেন্ট স্টেবল হবে, এবং এই যেহেতু নিজস্ব ভাস্কুলার আর্কেড আছে ওর কিন্তু ব্লাড সাপ্লাইটা মেনটেন থেকে যাবে। ঠিক, তো অ্যানজিও এম্বোলাইজেশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট এখানে, এবং ট্রিটমেন্ট অফ চয়েস আনটিল ইট ইজ টোটাল অ্যাভালসড, পুরো রেনাল আর্টারি ভেন সব একদম ছিঁড়ে গেছে, সেক্ষেত্রে নেফ্রেক্টমি ইজ দ্য অনলি ওয়ে। কারণ আমাকে এই ব্লেডেল এগুলোকে বেঁধে দিতেই হবে, নাহলে তো পেশেন্ট মানে সাডেনলি এত হিমারেজ হবে, পেশেন্ট উইল নট সার্ভাইভ। ওকে, টোটাল মানে গ্রেড 5 হচ্ছে নেফ্রেক্টমি মাস্ট, গ্রেড 4 ভ্যারিয়েশন কোনো অনেক হায়ার ভলিউম সেন্টারে অনেক সময় কনজারভেটিভ অ্যাপ্রোচ করে, বা তোর গ্রেড 3 টু গ্রেড 4 সিভিয়ার ইঞ্জুরি হয়েছে, অ্যানজিওএম্বোলাইজেশন করে পেশেন্ট স্টেবল করা হয়েছে, প্রথমেই নেফ্রেক্টমির দিকে ওরা যায় না, পেশেন্টকে ম্যানেজ করে স্টেবল করে, মানে মিনিমাল ইনভেসিভ সার্জারি করে, ঠিক আছে, তারপরে পেশেন্টকে আইসিইউ ম্যানেজ করে, যেটা ট্রমাতে যেটা আছে ট্রমার যেটা প্রোটোকল, তারপর সেই পেশেন্ট স্টেবল হলে সেখানে যদি কোনো এক্সপ্যান্ডিং হিমাটোমা আবার থাকে বা রিপিট ব্লিডিং থাকে, বা ধর যে ব্লাডটা জমেছিল সেটাতে অ্যাবসেসের কোনো সাইন থাকে, মানে পেশেন্ট ফিভার আসছে, ইউরিনে পাস আসছে, পেশেন্ট টক্সিসিটি ডেভেলপ করছে, কাউন্ট বাড়ছে, তাহলে বুঝতে পারবো ওখানে কোনো ইনফেকশন অরিজিন হচ্ছে, বা ধর ওখানে ইউরিন জমছে কোনো কারণে, সবসময় তো মেপে হবে না, শুধু ব্লাড ভেসেলটুকু ইঞ্জুরি হবো, এই যে আমাদের পেলভিসে পেলভিক অ্যালিসিয়াল সিস্টেম ড্যামেজ হলো, বা ধর রেনাল পেলভিস কোনো কারণে ড্যামেজ হলো, ঠিক আছে, তাহলে ইউরিন জমবে চারদিকে, সেটাকে বলে ইউরিনোমা, তো সেটাকেও ড্রেন করতে হবে। তখন কি হয়, এমার্জেন্সি প্রসেসের সাথে সাথে ইউরিনোমা ধর 4 দিন পর ডিটেক্ট হলো বা 3 দিন পর ডিটেক্ট হলো, এটা তো ইনফ্লেমড হয়ে আছে, সেখানে রিপেয়ার করলে সেটা থাকবে না, সো দ্যাটস ওয়াই কি হবে, একটা তো নেফ্রোস্টমি টিউব লাগিয়ে দেওয়া হলো যে ইউরিনটা বাইরে বেরিয়ে গেল, পরে ফিউ উইকস যখন ইনফ্লেমেশন সেটেল ডাউন করলো তখন পার্মানেন্ট ট্রিটমেন্ট করা হলো। ঠিক আছে, এইভাবেই করা হয়। তাহলে এটা গেল রেনাল ট্রমা, বুঝতে পারলি? ক্লিয়ার? কারো কিছু কোশ্চেন আছে? এবার হ্যাঁ, কেউ কেউ বলতে পারিস তাহলে ধরুন কোথায় স্যার একটা সিঙ্গেল 1 সেন্টিমিটার টিয়ার হয়েছে, অ্যাক্টিভ ব্লিডিং, মানে খুব হিউজ ব্লিডিং নেই, অল্প ব্লিডিং আছে, সেখানে আমরা কি করব? প্রথমে কনজারভেটিভ করব, ঠিক আছে, ডাই দিয়ে দেখবো খুব বেশি এক্সট্রাভেশন হচ্ছে কিনা, নর্মাল যেগুলো মানে অ্যান্টি হিমারেজিক যে ট্রিটমেন্ট আছে সেগুলো করবো, পেশেন্টকে রেস্টে রাখবো,
যদি দেখা যায় তারপরেও আবার রিপিট স্ক্যানে বা এতে পেশেন্টের হিমোগ্লোবিন ফল করছে বা স্ক্যানে দেখা যাচ্ছে আরও ব্লিডিং হচ্ছে, অ্যাঞ্জিওএমবোলাইজেশন ইজ এ চয়েস, তাতেও যদি না হয় তখন এটাকে রিপেয়ার বা র্যাফি করা যেতে পারে। ঠিক আছে, ওকে। বা ধর একটা পেশেন্টের শ্যাটার্ড কিডনি হয়েছে, কিন্তু এইখানটা ধর একটা পার্ট শুধু পোল ছিঁড়ে গেছে, এখানটা বাদ দিয়ে তখন এখানটা রিপেয়ার, এরকম মানে কি বলবো রেনাল প্রিজার্ভিং সার্জারি করা যেতে পারে। এই অপশন আমাদের কাছে আছে। ঠিক আছে, এবার তাহলে বলবো কি পেলভিস ইঞ্জুরি থেকে না নেফ্রোস্টমি টিউব করে রাখা হলো, পার্শিয়াল টিয়ার হয়েছে, ধর ইন্টারঅপারেটিভ প্রথমেই দেখতে পেয়েছি, তাহলে রিপেয়ার করে দিয়ে একটা স্টেন্ট করে দেওয়া হলো। এরকম বিভিন্ন প্রসেস আছে, সবসময় র্যাডিক্যাল সার্জারির দিকে মানে ইঞ্জুরি হয়েছে নেফ্রেক্টমি এরকম নয়, নেফ্রেক্টমি হলো লাস্ট অপশন। ওকে, এটা গেল রেনাল ট্রমা মানে কিডনি ইঞ্জুরি। ঠিক আছে, নেক্সট কি আসছে, ইউরেটার। ইউরেটার ইঞ্জুরি মোস্ট কমন কজ কি? আচ্ছা, একটা পয়েন্ট ভুলে গেলাম, রেনালে যদি এটা পেনিট্রেটিং ইঞ্জুরি হয়, পেনিট্রেটিং রেনাল ইঞ্জুরি কিন্তু জেনারেলি সার্জারি প্রসেসটা যাওয়াটাই উচিত, কারণ পেনিট্রেটিং ইঞ্জুরিতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিভিয়ার হিমারেজ বা পেনিট্রেটিংয়ে এই যেটা বললাম এই যে এক্সপ্যান্ডিং হিমাটোমা, হ্যাঁ, মেজরলি কেসেসে পেনিট্রেটিংয়ে এক্সপ্যান্ডিং হিমাটোমা থাকে বা গ্রস আদার্স ইঞ্জুরি থাকে। কীরকম, এর নিচে ধর কোলন আছে, ঠিক আছে, মানে কোলন নিচে বলছি ওপরে, কোলনকে সরিয়ে তো নিচে কিডনি দেখতে পাই আমরা, বা ধর এখানে ডিওডেনাম আছে, সো অ্যাসোসিয়েটেড গাট ইঞ্জুরি খুব কমনলি থাকে। বা ধর ব্লান্ট ট্রমাতেও কোনো অ্যাসোসিয়েটেড গাট ইঞ্জুরি, সেখানে কিন্তু মানে ট্রিটমেন্ট হচ্ছে অলওয়েজ এক্সপ্লোরেশন। তাহলে কিসে কিসে ক্ষেত্রে আমরা মানে কনজারভেটিভ করবো না, এক হচ্ছে এক্সপ্যান্সাইল হিমারেজ, যদি অ্যাঞ্জিওএমবোলাইজেশন বা এই কনজারভেটিভ মানে কিন্তু অ্যাঞ্জিওএমবোলাইজেশন নয়, হ্যাঁ, এক্সপ্যান্ডিং হিমাটোমা নট ম্যানেজড উইথ কনজারভেটিভ, ঠিক আছে, নট ম্যানেজড উইথ কনজারভেটিভ ট্রিটমেন্ট। ওকে, এক নম্বর। সেকেন্ড হচ্ছে পেনিট্রেটিং ট্রমা, থার্ড হচ্ছে অ্যাসোসিয়েটেড গাট ইঞ্জুরি, ঠিক আছে, আর হিমারেজ উইথ আনস্টেবল হিমোডাইনামিক্স। সেই সব পেশেন্ট বুঝতে হবে যে পেটে প্রচুর ব্লাড আছে, তাকে আমাকে এক্সপ্লোর করতে হবে, ব্লিডিং কন্ট্রোল করতে হবে। এই পয়েন্টগুলো হচ্ছে ইন্ডিকেশন ফর সার্জারি। ওকে, তাহলে এবার নেক্সট আসছে পয়েন্ট হলো ইউরেটার ট্রমা। ইউরেটার ট্রমা মোস্ট কমন কি কজ পেনিট্রেটিং ইঞ্জুরি, হ্যাঁ, ঠিক আছে। এখানে ব্লান্ট ট্রমা খুব ভেরি রেয়ার, এবং পেনিট্রেটিংয়ের মধ্যেও আয়োট্রেনিক ইঞ্জুরি ভীষণ কমন। আয়োট্রেনিক মানে সার্জারি করতে গিয়ে, ঠিক আছে, ধর এখানে একটা হিস্টেরেক্টমি হচ্ছে, খুব ডিফিকাল্ট, একটা হচ্ছে বড় টিউমার আছে, সেই হিস্টেরেক্টমি করতে গিয়ে ইউরেটার ইঞ্জুরি হয়ে যাওয়া ভীষণ কমন, ঠিক আছে। ব্লাডার সামনে থাকে, ঠিক, তারপরে সরি ব্লাডার বলছি প্রথমে, হ্যাঁ, তারপরে ব্লাডার সামনে থাকে, তারপরে হচ্ছে ইউটেরাস থাকছে, হ্যাঁ, ইউটেরাসের ধর এখানে একটা যে ওভারি আছে, এই সমস্ত করতে গিয়ে বড় ফাইব্রয়েড আছে ম্যানিপুলেট করতে গেলে, বা সিএ ইউটেরাস, সিএ সার্ভিস, এই যে কেসগুলো যেখানে মানে খুব অ্যাডেশন থাকে, সেখানে ইউরেটার ইঞ্জুরি হওয়ার চান্সেস খুব বেশি থাকে। এবার ইউরেটার ইঞ্জুরি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইউরেটারের ব্লাড সাপ্লাই। কেউ বলতে পারবে ইউরেটারের ব্লাড সাপ্লাই? ইউরেটারের ব্লাড সাপ্লাই অফ ইউরেটার, ইউরেটারে মাল্টিপল ব্লাড সাপ্লাই আছে, এবং এক একটা রিজিয়নে এক এক দিক থেকে। আপার পার্ট অফ ইউরেটারের ব্লাড সাপ্লাই ফ্রম মিডিয়াল সাইড, ঠিক আছে, মিডল পার্ট এবং লোয়ার পার্টের ব্লাড সাপ্লাই ফ্রম ল্যাটারাল সাইড, যেখানে ইউরেটারের ওপরে, হ্যাঁ, অ্যানাস্টোমোটিক ভেসেলস থাকে প্রচুর, ঠিক আছে, সব ভেসেলগুলোর মধ্যে অ্যানাস্টোমোটিক, যে কারণে ইউরেটারে মানে ভালো ব্লাড সাপ্লাই, বাট লং সেগমেন্ট গ্যাপ হলে কিন্তু অ্যাভাসকুলার নেক্রোসিস হওয়ার চান্সেস থাকে। ধর এই পার্টে ডিসেকশন করতে গিয়ে ব্লাড সাপ্লাই ইঞ্জুরি হলো, এই জায়গাটা কিন্তু অ্যাভাসকুলার নেক্রোসিস হয়ে যেতে পারে, ঠিক আছে। সো এটা মাথায় রাখতে হবে, এই দিকটা মিডিয়ালি, আপার পার্টটা, মিডল আর লোয়ার পার্টে কিন্তু ফ্রম ল্যাটারাল টু মিডিয়াল সাইডে ভাস্কুলার সাপ্লাইটা আসে, ঠিক আছে। নামগুলো বলতে পারবি, ইউরেটারি আর্টারি আছে, এখানে রেনাল আর্টারি থেকে ব্রাঞ্চেস আছে, ওপরটা আছে তোর অ্যাড্রিনাল থেকে ব্রাঞ্চ আছে, নিচে ইউটেরাইন আর্টারি থেকে ব্রাঞ্চ, বিভিন্ন মাল্টিপল ব্রাঞ্চেস আছে, হ্যাঁ। আমাদের এটা কি বলে ব্লাডারের যে সাপ্লাই, তার একটা ব্রাঞ্চ নিচে যায়, ঠিক। এবার আমার যদি কোনো পেশেন্টের রেনাল পেলভিস ইঞ্জুরি হয়েছে, ধর পার্শিয়াল ছোট ইঞ্জুরি, ঠিক আছে, এটাকে আমি এবার বড় করে আঁকছি, ঠিক, হ্যাঁ, এখানে ধর পার্শিয়াল টিয়ার হলো, রিপেয়ার ওভার স্টেন্ট হতে পারে, বা
পরে ডায়াগনোস হলে নেফ্রোস্টোমি টিউব আমি বাইরে করে দিলাম, ইউরিনোমা ড্রেন করে দিলাম, পরে এটা প্রাইমারি রিপেয়ার করা হলো, পরে প্ল্যান রিপেয়ার 6 উইকস বা তারপরে যখন ইনফ্লামেশন সাবসাইড করে গেছে। এটা তখন বললাম এটা গেল হচ্ছে পেলভিস ইনজুরি হলে। ধর টোটাল কেটে গেছে, ঠিক আছে, তখন কি করা হবে? টোটাল ধর এখানটা একদম পুরো টিয়ার হয়েছে। যদি অ্যাসোসিয়েটেড সিভিয়ার রেনাল ইনজুরি থাকে সেক্ষেত্রে ইউ হ্যাভ টু গো ফর নেফ্রেক্টমি, কিছু করার নেই। যদি সেটা না থাকে, শুধু এটা থাকে, সেক্ষেত্রে রিপেয়ার ওভার স্টেন্ট হতে পারে, ঠিক আছে, রিপেয়ার ওভার স্টেন্ট। তার সাথে অনেক সময় অনেকে টিউব, একটা সরু নেফ্রোস্টোমি টিউব দিয়ে রেখে দিল টু ডিকম্প্রেস, পরে এটা বের করে দিল, এটা হতে পারে। এবার ধর মিডিয়ালি কোথাও হয়েছে, আর ট্রেনিং, ধর অপারেশন করতে গিয়ে কেটেছে বা একদম একদম ফ্রেশ উন্ড, এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করা যেতে পারে, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এখানে একটা ফান্ডা হচ্ছে, মানে একদম এরকম ভাবে যদি মুখে মুখে অ্যানাস্টোমোসিস করি স্ট্রিকচার ডেভেলপ করতে পারে, দ্যাটস ওয়াই এটাকে প্যাচুলাস করে দিতে হয়। কিরকম? এইখানে একটু কেটে দেওয়া হলো, এখানে কেটে দেওয়া হলো, তাহলে মুখটা জিনিসটা কিরকম হয়ে গেল, এটা বড় হয়ে গেল, হ্যাঁ, এটা বড় হয়ে গেল, ডায়ামিটারটা বড় হয়ে গেল। ধর একটা টিউব টিউব এরকম করে জুড়ছি, কিন্তু যেই আমি এখানে এতটা কেটে দিলাম, এদিকটা এতটা কেটে দিলাম, টিউবটা কিন্তু ওপেন ডায়ামিটারটা বড় হয়ে গেল, তাহলে কিন্তু স্ট্রিকচার হওয়ার চান্সেস কমে যায়, ঠিক আছে, বুঝতে পারলি? ছবি তোলা কিছু নেই, ব্যাপারটা ভিজুয়ালাইজ কর। ধর একটা দুটো ইউরেটার, হ্যাঁ, ইউরেটারে দুটো মুখ এন্ড, ঠিক আছে, এই আমার সার্কেল, আমি ধর এটাকে অ্যানাস্টোমোসিস করলাম, যখন অ্যানাস্টোমোসিস করে ওটা শ্রিঙ্ক হবে, স্ট্রিকচার ডেভেলপ করতে পারে। এবার ধর আমি কি করলাম, এই মুখটাকে এরকম কেটে দিলাম, একটুখানি বাড়িয়ে দিলাম সিজার দিয়ে, তাহলে কি হলো, ওপেনিংটা বড় হয়ে গেল। সেম এদিকটাও করলাম, অপোজিট সাইড, ডায়ামিটারটা বড় হয়ে গেল। এবার যখন অ্যানাস্টোমোসিসটা করলাম, তার কিন্তু ওপেনিংটা বড়, সো তার যেটুকু ফাইব্রোসিস হবে স্ট্রিকচার ডেভেলপ সহজে করবে না। এবং এখানেও উইথ স্টেন্ট কিন্তু দেওয়া হয়, ঠিক আছে, ভেতরে স্টেন্ট দিয়ে এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস আফটার চিটেলিং বা স্প্লেইং অফ দ্য ওপেনিং ওভার এ স্টেন্ট বা ডিজে স্টেন্ট, ঠিক আছে। তাহলে ইনিশিয়াল পার্টে আমার স্টেন্ট দেওয়া থাকলো, ইউরিনের প্রেশারটা থাকবে না, অ্যানাস্টোমোসিস ভালো থাকবে, পরে স্টেন্ট বের করে দেওয়া হলো, স্ট্রিকচার ডেভেলপ করলো না। ক্লিয়ার? হুম, বাওয়েলের ক্ষেত্রে করা হয় তো। বাওয়েল দেখ, একটা বাওয়েলের এত বড় ডায়ামিটার, হ্যাঁ, ঠিক আছে, বাওয়েলে কোন ডিরেকশনে করা হয়, বাওয়েলের ক্ষেত্রে ডিরেকশনটা ইম্পর্টেন্ট। ধর একটা কোশ্চেনটা করলে, ধর একটা গাট, স্মল গাট, ধর এখানে একটা আমরা ছোট করে ওটা 2 সেন্টিমিটার কেটেছি, হুম, এইটা কিভাবে জোড়া হয়? ইয়েস, এরম ভাবে ট্রান্সভার্স জোড়া হয়। এই সেলাইটা, এটাকে এখানে সুতো দিয়ে এই মুখটাকে এরকম করে নেওয়া হয়, দিয়ে জোড়া হয়, এরকম সেলাই করা হয় না, বুঝা গেছে? লঙ্গিটিউডিনাল ইনসিশন জোড়া হয় ট্রান্সভার্সলি, যাতে স্ট্রাকচার ডেভেলপ না করে। এবার গার্ড হচ্ছে একটা ম্যালিয়েবল স্ট্রাকচার, গার্ড এতটা টাইনি এক্সপ্যান্ড, স্মল গার্ড স্পেশালি, ইউরেটার তো সেটা হবে না, যে কারণে দেখ চিটলিং করে মানে সাইডটা একটুখানি কেটে দিয়ে ওপেনিংটা বাড়িয়ে নেওয়া হলো, ডায়ামিটারটা বড় হয়ে গেল, সিঙ্ক করলো, খুব একটা স্ট্রাকচার ডেভেলপ করবে না। বোঝা গেছে থিওরিটা? এটা গেল না, লিখে দেওয়ার চান্স যাতে না হয় তার জন্য তো ওভার স্ট্যান্ড দেওয়া হচ্ছে, ততই কিন্তু জুড়ে গেছে। শোন, সেলাই করে জোড়া হয় না, সেলাইটা করা হয় যাকে এই যে স্টিচগুলো, এগুলো জাস্ট ফ্যাসিলিটেট করে দুটো টিস্যুকে কাছাকাছি এনে দেওয়া। তুই কি ভাবছিস যে সুতো দিয়ে ওকে জুড়ে থাকে? না, আমাদের কাজ সেলাই করে দুটোকে কাছে আনা, ও অটোমেটিক নিজের বডির যে নিয়ম, যেভাবে ফাইব্রোসিস ডেভেলপ করে, যে উন্ড হিলিং প্রসেস, সেইভাবে জোড়ে। সুতোগুলো তো অ্যাবজর্বেবল সুচার, তো তোর 3 মাস পরে উড়ে গেল, তখন কে ধরে রেখেছে ওকে? সুচার জাস্ট হোল্ড করে, সুচার দুটোকে জোড়ে না, বোঝা গেছে? সুতো দিয়ে আমরা শুধু ওটাকে কাছে আনতে সাহায্য করি, বাকিটা জোড়ে ওর নিজের নিয়মে। ক্লিয়ার? এই তো, যাতে ভেতরের প্রেশারটা দিয়ে লিক না হয়, তাই তো ওভার স্টেন্ট করছি। ভেতরে স্টেন্টটা দেওয়া থাকলে কি হবে, স্টেন্টের মধ্যে দিয়ে ইউরিনটা বেরোতে থাকবে, এর ইন্ট্রালুমিনাল প্রেশারটা অনেক কম থাকবে, ঠিক আছে, তাহলে কি হবে, এই সুচারটার উপরে প্রেশার পড়বে না, অটোমেটিক ও জুড়ে যাবে, তারপর কিছু সপ্তাহ পর স্টেন্টটা বের করে নেওয়া হলো, বাস হিল, ঠিক আছে, বোঝা গেছে? এইবার ধর লোয়ার পার্ট অফ ইউরেটারটা ইনজুরি হয়েছে, তাহলে লোয়ার পার্টের ইউরেটার কিন্তু ডায়ামিটার খুব লেস থাকে এবং এখানে এতটা মোবিলাইজ করা যায় না, এইখানটা যেমন অতটা ফ্রিলি মোবিলাইজ করা যায়, লোয়ার পার্টের ইউরেটার অতটা মোবিলাইজ করা যায় না। সো এখানে কিন্তু প্রাইমারি এন্ডোয়েন্ড অ্যানাস্টোমোসিস রেয়ারলি করা হয়, বলতে হয় করা হয়ই না। হ্যাঁ, এই আমাদের ভেসিকো ইউরেটিক জাংশনের কাছাকাছি
রিজিয়নে কিন্তু ডাইরেক্ট অ্যানাস্টোমোসিস করা হয় না, তখন কি করা হয় রিইমপ্ল্যান্টেশন। মানে ধর এই থিওরিগুলো শুধু বইয়ে পড়লে মুখস্থ হবে, ব্যাপারটা বোঝার চেষ্টা কর, নাহলে কিন্তু মনে রাখতে পারবি না। ঠিক আছে, এটা ব্লাডার, এইখানটা তো কেটে গেছে, ঠিক আছে, এই এন্ড এইখানটার সাথে জুড়লে স্ট্রিকচার হবেই, এতটাই সরু ডায়ামিটার, ঠিক আছে। তো তখন কি করতে হবে, এটা বন্ধ থাকলো, একে ব্লাডারে অন্য কোনো জায়গায় বসাতে হবে। এর বিভিন্ন টেকনিক আছে, ঠিক আছে, যেটুকু তোদের না জানলি সেটুকু। ধর ব্লাডারে আমি একটা আলাদা ওপেনিং করে টানেল করা হলো, এটা ব্লাডারের মাসেলের মধ্যে দিয়ে, দিয়ে এটাকে এখানে বসিয়ে দেওয়া হলো, ঠিক আছে। ঠিক ব্লাডারের মধ্যে এখানে ওপেনিং করে একটা টানেল মতো করে এখানে বসিয়ে দিয়ে এর সাথে মিউকোজা অ্যানাস্টোমোসিস করে দেওয়া হলো, ঠিক আছে, এটা একটা উপায়। এবার ধর এইটা অনেকটা টিস্যু নষ্ট হয়েছে, মানে নিচে মোটামুটি ধর 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার ইউরেটার অ্যাভালস হয়ে গেছে, তাহলে এ তো টেনে এখানে আসছে না, আর টাইট অ্যানাস্টোমোসিস করলে সে নষ্ট হবেই। অ্যানাস্টোমোসিস শুড বি অলওয়েজ টেনশন ফ্রি, ঠিক আছে। টেনশন ফ্রি অ্যানাস্টোমোসিস করতে গেলে আমাকে কি করতে হবে, ইউরেটারকে নয় নামাতে হবে না ব্লাডারকে তুলতে হবে, ইউরেটার তো আর নামছে না, তাহলে কি করবো ব্লাডারকে তুলতে হবে। ব্লাডারকে কি করে তুলতে হবে, তার দুটো টেকনিক আছে। ধর এইটা ব্লাডার আছে, ব্লাডার পড়ে আছে এখানে আমাদের পেটের, শ্বাস মাসেল আছে, এইটাকে ব্লাডারের চারপাশে টিস্যুটাকে রেক্টোপেরিটোনাল রিজিয়ন থেকে মোবিলাইজ করে একে টেনে শ্বাস মাসেলের সাথে বেঁধে দেওয়া হলো, দ্যাট ইজ কল্ড শ্বাস হিচ, ঠিক আছে। পস্টিরিয়র পার্ট ব্লাডারকে শ্বাস হিচ, তাহলে কি এই যে লেন্থটা বাড়লো, এ ঢুকলো। ধর তাতেও হচ্ছে না, তখন কি করব, তখন হচ্ছে বোয়ারি ফ্ল্যাপ। হোয়াট ইজ বোয়ারি ফ্ল্যাপ, এইটা হচ্ছে ধর ব্লাডার, আমি এখানে এরকম একটা ইউ শেপের কাটলাম ব্লাডারটাকে, এটাকে তুললাম, তাহলে জিনিসটা কিরকম দাঁড়ালো, ঠিক এখানটা ফাঁকা, ঠিক আছে, এখানটা ফাঁকা। এইবার এইটা জুড়তে থাকলাম, এটাকে গোল করে নিলাম এরকম, বুঝে গেছে। ধর আমি একটা হাতের মতো এরকম তুললাম একটা ফ্ল্যাপ দিয়ে, এটাকে গোল করে নিলাম, মাঝে টানেল তৈরি হলো, জিনিসটা এরকম দাঁড়ালো, এইটার সাথে ইউরেটারটাকে জুড়ে দিলাম, দ্যাট ইজ শ্বাস হিচ করেও লেন্থ পেলাম, শ্বাস হিচ উইথ বডি ফ্ল্যাপ, তাহলে আমার 7 থেকে 10 সেন্টিমিটার আমি লেন্থ পেয়ে গেলাম। ক্লিয়ার? কোথায় কোথায় ইনজুরি হলে কি করব বল, পুরো মানে ফুল থিকনেস একটা ব্লাডারের ফ্ল্যাপ তুললাম, এই দেখ এইটা ব্লাডারের ভেতর ঢুকে গেছি আমি, এটা ব্লাডারের ফুল থিকনেস তুললাম, পুরো ফুল থিকনেস ব্লাডার তুললাম, দিয়ে এরকম দাঁড়ালো, এটা র এরিয়া, ভেতর এরিয়াটা, ব্লাডারটাকে এখানে, এটাকে ব্লাডার তো নরম মানে এক্সপ্যান্ড করে, তখন ইউরিন জমা হয়ে ব্লাডারটা এত বড় হয়ে যায়, আবার যখন ইউরিন থাকে না ব্লাডার ছোট, ব্লাডার তাহলে স্ট্রেচেবল, সো ওই ফাঁকটা নিজের মধ্যে জুড়ে দিলাম, আর যেটা এরকম হাতের মতো তুলেছিলাম যেটা ফ্ল্যাপটাকে সার্কুলার করে জুড়ে দিলাম, জিনিসটা এরকম দাঁড়িয়ে গেল, ঠিক আছে, মানে আলটিমেটলি জিনিসটা এরকম দাঁড়ালো, এইটা তখন চলে গেল পুরোটা এরকম স্টিচ। তারপর ভিজুয়ালাইজ করতে পারছিস, ব্লাডার থেকে একটা অংশ তুললাম, এইখানে ইউটা ফাঁকা হলো, ইউটাকে নিজের মধ্যে জুড়লাম, আর বাকি যে অংশ ওটাকে একটা সার্কেল মতো মানে টিবিউলার স্ট্রাকচার করে সেলাই করে দেওয়া হলো, দিয়ে তার সাথে এটাকে জুড়ে দেওয়া হলো, এবং অবশ্যই উইথ স্টেন্ট। হ্যাঁ, আপার পার্টটা যে এটা তো ব্লাডার নিজের মধ্যেই জুড়ে যাবে, হ্যাঁ ওটাকে এরকম করে রোল করে একটা সার্কেল টিবিউলার স্ট্রাকচার করে দেওয়া হলো, তার উপরের ওপেনিংটার সাথে এটাকে জুড়ে দেওয়া হলো, এবং একটা স্টেন্ট দিয়ে দেওয়া হলো। ক্লিয়ার? তাহলে স্টেন্ট দিলে আমার ভেতর প্রেশার থাকছে না এবং এটা মেনটেন থাকছে। ক্লিয়ার? এগুলো কিন্তু বেলি ল্যাবে সব আছে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? যাতে মনে থাকে তাই আমি ছবিগুলো করে দিলাম। ওকে, তাহলে ইউরেটার হয়ে গেল, কিডনি হয়ে গেল, ঠিক। আর এক উপায় আছে, ধর এইরকম একটা জায়গায় কেটেছি, ঠিক আছে, কিডনি সুন্দর আছে, মিড ইউরেটারও নয়, মানে নামিয়েও পাবো না আমি লেংথ, আবার এইখানে মোটামুটি সাফিসিয়েন্ট লেংথ আছে, একেবারে পেলভিসও হয়নি, তাহলে আমার কাছে আর কি অপশন পড়ে থাকলো, রিইমপ্ল্যান্টেশন ইন অপোজিট ইউরেটার, ঠিক আছে, এ কে গিয়ে এখানে জুড়ে দিলাম, এটা একটা অপশন। আর অপশন ইন ইমার্জেন্সি সেটিং, এটা ধর গাটের লুপের মধ্যে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হলো, মোস্ট কমনলি কোলনে করা হয়, বাট এটা প্রবলেম হচ্ছে এর অনেক কিছু বারবার ইনফেকশন হওয়ার চান্স থাকে, সেখানে হচ্ছে কিছু ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স হয়,
স্পেসিফিক্যালি হাইপোক্যালেমিক অ্যাসিডোসিস, ঠিক আছে, হাইপোক্যালেমিক মেটাবলিক অ্যাসিডোসিস, এটা একটা ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স হতে পারে ইফ ইট ইজ অ্যানাস্টোমোস অর রিইমপ্ল্যান্টেড ইনটু কোলন, মানে যেটাকে বলা হয় ইউরেটেরোসিগময়েডোস্টোমি, ঠিক, ইউরেটেরোসিগময়েডোস্টোমি। এটা কিন্তু লেফট সাইডে মেনলি করা হয়, লেফট সাইডে হলে, হ্যাঁ, সিগময়েড যদি লেফট সাইডে থাকে সিগময়েডোস্টোমি, ঠিক, হতে পারে, তখনও করা যেতে পারে, তখন এটা খুব মুশকিল, তখন না করলে কোনো উপায় নেই, হ্যাঁ। এছাড়া আর উপায় আছে, ঠিক আছে, ধর রাইট সাইডে হয়েছে, ঠিক আছে, রাইট সাইডে হয়েছে এবং আমার কাছে কোনো অপশান নেই এবং অপোজিট দিকে করলে এই কিডনির উপরে প্রেশার পড়তে পারে, তো তখন আমাকে একটা আলাদা রাস্তা বার করতে হবে। কিরকম? ধর এটা একটু বোঝার চেষ্টা, খুব ইন্টারেস্টিং জিনিস এটা, সেটা হচ্ছে কিডনি এই অবধি গেছে, এইখানটার গ্যাপ, এইখানে আমি একটা স্মল গাটের লুপকে নিলাম, ঠিক আছে, স্মল গাটের লুপকে নিলাম, তার মধ্যে এটাকে অ্যানাস্টোমোস করে এটাকে বাইরে ছোট্ট করে স্টোমা করে দিলাম, ঠিক আছে, এটা হয়ে গেল নিও ব্লাডার, ঠিক, একটা অপশন। সেকেন্ড অপশন হচ্ছে এটাকে আমি গাটের সাথে জুড়লাম, হ্যাঁ, এবং এর সাথে অ্যাপেন্ডিক্সটাকে পেটের বাইরে বের করে, অ্যাপেন্ডিক্স ওখান থেকে বাদ দিয়ে দিলাম, অ্যাপেন্ডিক্সের একটা এন্ড এর সাথে অ্যানাস্টোমোস করা হলো, আর একটা এন্ডকে কেটে স্কিনের সাথে অ্যানাস্টোমোস করা হলো, এবং এইটা যদি অ্যাপেন্ডিক্সে যেহেতু মানে খুব সরু স্ট্রাকচার, সবসময় কিন্তু এখান দিয়ে ইউরিন আসবে না, শুধু স্মল গার্ড দিয়ে যদি অ্যানাস্টোমোস করে দিই তাহলে কিন্তু স্টোমার সাথে ইউরিনে সবসময় কন্টিনিউয়াস আসতে থাকবে, বিকজ মানে কোনো ভালভের মতো ফাংশন নেই। বাট অ্যাপেন্ডিক্স বিং আ ভেরি স্মল টিবুলার স্ট্রাকচার, এ কিন্তু ভালভের মতো কাজ করবে। তখন কি করতে হবে, পেশেন্ট দেখবে এখানে তার একটা স্টোমা করা আছে এবং সেটা কন্টিনিউয়াস ইন্টারমিটেন্ট ক্যাথেটার, সে একটা ক্যাথেটার দিয়ে নিজে ওটার মধ্যে ঢোকাবে, ইউরিন বেরিয়ে আসবে, আবার বের করে নিতে পারবে, ঠিক আছে। ওকে, সো অ্যাপেন্ডিক্স কি বলবো, কোনো কাজে লাগে না, কিন্তু এইটা একটা ইন্ডিকেশন যেখানে অ্যাপেন্ডিক্সকে দারুণ কাজে লাগানো যায়, ঠিক আছে। দ্যাটস ওয়াই আগেকার মতো আর ওই অ্যাপেন্ডিক্স কোনো কাজে লাগে না, ভেস্টিজিয়াল অর্গান বাদ দিয়ে দেয়, এখন এটা আর কনসিডার করা হয় না, ঠিক আছে, এর একটা নাম আছে মিট্রানফ বলে। সো অ্যাপেন্ডিক্সটা কেটে সেটাকে আমি আলাদা চ্যানেল করে দিলাম, যেটা থ্রু দিয়ে আমার ওই কন্টিনিউয়াস ইন্টারমিটেন্ট ক্যাথেটারাইজেশন করা যাবে, এবং এটার ভালভ থাকে বলে এটা কিন্তু মানে কন্টিনিউয়াস ড্রিবলিং অফ ইউরিন হয় না, ঠিক আছে। এটা খুব ভালো একটা উপায়। ওকে, হয়ে গেল ইউরেটার। তাহলে ও মনে রাখতে হবে না, ঠিক আছে, এইটুকু মনে রাখবে অ্যাপেন্ডিক্সটা হয়েছে মিট্রানফ, ওকে, MITRANOFF। এরপর নেক্সট হচ্ছে তোর ব্লাডার ইঞ্জুরি, হ্যাঁ, এইটা তোকে আবার দেখাই, ওকে। এবার বল ইউরিনারি ব্লাডার, হ্যাঁ, মোস্ট কমন টাইপ অফ ইঞ্জুরি, মানে ইন্ট্রাপেরিটোনিয়াল না এক্সট্রাপেরিটোনিয়াল? ইন্টারপেরিটোনিয়াল। কে কে ইন্টারপেরিটোনিয়াল ফরে, কে কে এক্সট্রাপেরিটোনিয়াল ফরে? হাত তোল। এক্সট্রাপেরিটোনিয়াল ফরে কে কে? ব্লাডার যে রাপচার বা ব্লাডার ইঞ্জুরি, এক্সট্রাপেরিটোনিয়াল ইঞ্জুরি একটা, এটা ইন্টারপেরিটোনিয়াল ইঞ্জুরি। কার কার মনে হয় এক্সট্রাপেরিটোনিয়াল বেশি কমন? হাত তোল। এক্সট্রাপেরিটোনিয়াল কার কার? জোরে হাত তোল, হাত এরাম তুলে কিছু লাভ নেই। এক দুই দুজন তিনজন। আর ইন্টারপেরিটোনিয়াল কার বাকি সবার মনে হচ্ছে? আচ্ছা যাই হোক, এবার বলছি, এটা পেলভিক বোন, এখানে আছে ইউরিনারি ব্লাডার, ঠিক আছে। ব্লাডার কি স্ট্রাকচার, ইন্টারপেরিটোনিয়াল না এক্সট্রাপেরিটোনিয়াল? এক্সট্রাপেরিটোনিয়াল স্ট্রাকচার। তাহলে মোস্ট কমন কোনটা হওয়া উচিত? এক্সট্রাপেরিটোনিয়াল, ওকে, ঠিক আছে। এক্সট্রাপেরিটোনিয়াল ইনজুরি, আর যদি পেরিটোনিয়ামের ভেতরে রাপচার করে, ইন্ট্রা অ্যাবডোমিনাল রাপচার করে, তাহলে হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনজুরি, ঠিক আছে। তাহলে মোস্ট কমন টাইপ কি, মানে কজ কি? ইট মে বি ডিউ টু ব্লান্ট ট্রমা, মে বি ডিউ টু পেরিটোনিয়াল ট্রমা। ব্লান্ট ট্রমা তখনই পসিবল যদি এটা ফুল ব্লাডার ফুল থাকে, এবং ব্লান্ট ট্রমা ফুল ব্লাডারে মেনলি টিয়ার হয় ডোম অফ ব্লাডারে, টাইট হয়ে থাকে যেখানে ব্লাডারের মাথাটা ফুলে থাকে সেইখানটা, ঠিক আছে। সো ব্লান্ট ট্রমা caused by penetrating injury of the pelvis, এটা হচ্ছে মোস্ট কমন। কিছু বোঝা গেল? গেল না? দেখ, ব্লাডার ফুল হয়ে আছে, জোরে ধাক্কা লাগলো, ফটফট করে ফেটে গেল,
ব্লাডার ফুল নেই, সেইটা কি ব্লাড ট্রমাতে ফট করে ফাটবে? সো ব্লাডার ফুল আর কটা সবসময় মানুষের থাকে, ঠিক আছে? সো ধর নন মানে পার্সিয়ালি ফুল বা আমাদের এমটি ব্লাডার, সেখানে হতে গেলে তাহলে কি একটা কিছু শার্প ট্রমা লাগতে হবে যে ওকে ছিঁড়বে, সেটা কি দিয়ে মেনলি হয়? পেলভিক বোন, ঠিক আছে, বা কোনো পেনিট্রেটিং ইঞ্জুরি, গানশট ইঞ্জুরি, এগুলোতে। বোঝা গেছে ব্যাপারটা? তো এবার যদি আমি গ্রেডেশন করি, হ্যাঁ দেখ, দেখতে পাচ্ছিস সবাই, গ্রেড 1 হচ্ছে হিমাটোমা অর ল্যাসেরেশন। হিমাটোমা কি? কন্টিনিউশন ইন্ট্রামিউরাল হিমাটোমা, মানে ব্লাডার ওয়ালের মধ্যে হিমাটোমা জমেছে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ল্যাসেরেশন পার্সিয়াল থিকনেস, মানে ব্লাডারের ফুল থিকনেস কিন্তু ছেড়েনি, পার্সিয়াল থিকনেস একটু ল্যাসেরেশন হয়েছে, দ্যাট ইজ গ্রেড 1। ওকে, নেক্সট হচ্ছে গ্রেড 2 ল্যাসেরেশন এক্সট্রাপেরিটোনিয়াল ব্লাডার ওয়াল ল্যাসেরেশন লেস দ্যান 2 সেন্টিমিটার, মানে ব্লাডার ছিঁড়েছে কিন্তু ইন্ট্রাপেরিটোনিয়ালি কোনো ইউরিন জমেনি, যেটুকু এক্সট্রা ভেসেট করেছে এক্সট্রাপেরিটোনিয়ালি, তাহলে কোথায় কোথায় তার ইউরিনটা জমবে বল? হ্যাঁ, আপ টু বাটারফ্লাই রিজিয়ন, আপ টু এখানে কি দিয়ে আটকে থাকে? কোন ফাঁসা দিয়ে আটকে থাকে? এই থাইয়ের অবধি, ডিপ ফাঁসা থাইতে গিয়ে আটকে যাবে, এক্সট্রাপেরিটোনিয়াল তো ওখানে কি শেষ। এবং স্কোটাম পেরিনিয়াল রিজিয়ন মেল হলে বা পেরিনিয়াম রিজিয়ন, আর সাথে হচ্ছে আপ টু আপার পার্ট অফ থাই, যেখানে ঠিক আছে ডিপ ফাঁসা অফ থাইতে গিয়ে আটকে যাবে আর পেলভিসে থাকবে, কিন্তু ইন্ট্রা অ্যাবডোমিনাল নয়, দ্যাট ইজ এক্সট্রাপেরিটোনিয়াল ব্লাডার ওয়াল ল্যাসেরেশন। তাহলে ইউরিন জমবে, হিমাটোমা হবে, ঠিক আছে, কিন্তু লেস দ্যান 2 সেন্টিমিটার, দ্যাট ইজ গ্রেড 2। এবার ধর এক্সট্রাপেরিটোনিয়াল ইঞ্জুরি হয়েছে কিন্তু মোর দ্যান 2 সেন্টিমিটার বা মোর দ্যান ইকুয়াল টু 2 সেন্টিমিটার, অর ইন্টারপেরিটোনিয়াল রাপচার লেস দ্যান 2 সেন্টিমিটার, দ্যাট ইজ গ্রেড 3। তাহলে কি হলো? গ্রেড 2 ছিল এক্সট্রাপেরিটোনিয়াল লেস দ্যান 2, গ্রেড 3 হচ্ছে এক্সট্রাপেরিটোনিয়াল মোর দ্যান 2 বা ইন্টারপেরিটোনিয়াল লেস দ্যান 2, ঠিক আছে। আর 4 হচ্ছে ইন্টারপেরিটোনিয়াল মোর দ্যান 2, আর 5 হচ্ছে ইন্টারপেরিটোনিয়াল বা এক্সট্রাপেরিটোনিয়াল যাই হোক না কেন, সিভিয়ার ইঞ্জুরি এক্সটেন্ডিং আপ টু দ্য বেস অফ নেক অফ ব্লাডার বা ট্রাইগনের বেস, যেখানে ইউটেরাল ওপেনিং গুলো আছে, এই অবধি যদি এক্সটেন্ড হয় তাহলে সেটা হচ্ছে একদম গ্রেড 5। ক্লিয়ার? তাহলে গ্রেড 1 ছিল পার্সিয়াল থিকনেস, তারপর থেকে যা হয়েছে সেগুলো সব ফুল থিকনেস। কি হলো এটা? হ্যাঁ, সব ফুল থিকনেস। ক্লিয়ার? এবার ধর একটা পেশেন্টের ব্লাডার ইঞ্জুরি সাসপেক্ট করছিস, কখন করবি সাসপেক্ট? লোয়ার ইঞ্জুরি, পেলভিস ইঞ্জুরি হয়েছে, ঠিক আছে, পেশেন্ট হিমাচুরিয়া হয়েছে, ঠিক, হিমাচুরিয়া হতেই হবে ব্লাডার ইঞ্জুরি হলে। তারপর পেশেন্ট ইউরিন পাস করতে পারছে না, বা অনেকক্ষণ হয়েছে পেশেন্টের কোনো ইউরিন আসছে না, ঠিক আছে, বুঝে গেছে? তাহলে বুঝতে হবে যে আমার হতে পারে, বা পেশেন্টের আদার্স অর্গান কিছু প্রবলেম হয়নি, ডাউট করছিস যে আদার্স মানে অন্য কোনো অর্গান নয়, কিন্তু লোয়ার পার্টে হিমাটোমা হয়ে আছে, হ্যাঁ, পেশেন্টের অ্যাবডোমেন ফুলছে, অ্যাবডোমেন ফুলছে মানে আমাকে ভাবতে হবে মেবি ইন্টারপেরিটোনিয়াল, কিন্তু ধর লোয়ার অ্যাবডোমেনের মানে পেরিনিয়াল রিজিয়ন ফুলছে, হিমাটোমা হয়ে আছে, পেশেন্ট ইউরিন হচ্ছে না, ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে মেবি কোনো ব্লাডার বা ইউরেথ্রাতে ইঞ্জুরি আছে। সেম জিনিস ইউরেথ্রাতে ইঞ্জুরি তো হতে পারে। ওকে, তাহলে আমি কি দেখবো ব্লাডার ইঞ্জুরি হয়েছে কিভাবে বুঝবো? কিছু হয়নি, শুধু ধর এইখানটা ফেটেছে, এখানে টিয়ার হয়েছে, ক্যাথেটার তো যাবে, কেউ যাবে না, ক্যাথেটার যাবে, হিমাচুরিয়া থাকবে, ঠিক আছে। তাহলে ক্যাথেটার দিয়ে আমি কি বুঝবো? ডাই যদি পুশ করি সেটা দেখ, তারপর আমি সেটাকে স্ক্যান করবো, এক্স রে করে দেখবো ডাইটা কোথায় যাচ্ছে, এক্সট্রা ভেসেট হচ্ছে কিনা, সোজা ব্যাপার। আমি ডাই দিয়ে দেখবো শুধু ব্লাডারের মধ্যেই ডাইটা আছে কিনা। রেট্রোগ্রেড ইউরেথ্রোগ্রাম আর জিউ, মেবি অ্যাসোসিয়েট সিটি স্ক্যান করতে হবে, সিইসিটি, যে কোনো ভাস্কুলার ইঞ্জুরি অ্যাসোসিয়েটেড আছে কিনা, ইন্ট্রাঅ্যাবডোমিনাল অন্য কোথাও কোনো মেজর ভেসেল ইঞ্জুরি আছে কিনা। ধর এখানে আমি একটা ক্যাথেটার ঢুকিয়ে ডাই দিলাম, ডাইটা দেখা গেল এক্সট্রা পেরিটোনিয়ালি বেরিয়েছে, তার মানে বুঝতে হবে ব্লাডার ইঞ্জুরি হয়েছে। এবং এক্সট্রা পেরিটোনিয়াল যদি অ্যাবডোমেনের মধ্যে ডাই চলে যায় তাহলে বুঝতে হবে ইন্ট্রাপেরিটোনিয়াল ইঞ্জুরি হয়েছে, সোজা হিসাব। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? রেট্রোগ্রেড ইউরেথ্রোগ্রামি মানে, রেট্রোগ্রেড মানে কি, আমি ক্যাথেটার দিয়ে তার ভেতর দিয়ে ডাইটা দিচ্ছি, মানে ইউরিন যে ওয়ে দিয়ে যায়, আইভিউতে কি হয়, ইঞ্জেকশন দেওয়া হয়, সেই ডাইটা কিডনিতে যায়, সেইটা নিচের দিকে নামে। কিন্তু রেট্রোগ্রেড যদি ক্যাথেটারের মধ্যে দিয়ে ডাই দিলাম, সেই ডাইটা ভেতরে গিয়ে কোথাও এক্সট্রা ভেসেজ হচ্ছে কিনা, রেট্রোগ্রেড ওয়েতে কিন্তু আমি ডাইটা দিচ্ছি, নর্মাল ইউরিন ফ্লো যে হয় তার উল্টো ওয়েতে, দ্যাট ইজ রেট্রোগ্রেড ইউরেথ্রোগ্রাম, ঠিক আছে। তাই এবার ডাই যেখানে বেরোবে, ইন্টারপেরিটোনিয়াল হোক কি এক্সট্রাপেরিটোনিয়াল, সেটা দেখে আমার ডায়াগনোসিস হবে এবং ফার্দার ট্রিটমেন্ট হবে। ধর দেখা গেলো শুধু এক্সট্রাপেরিটোনিয়াল ইঞ্জুরি হয়েছে,
পেশেন্ট ইনফ্লেমড আছে, পেশেন্টের ধর মানে হিমোডাইনামিক খুব একটা স্টেবল নেই, তখন আমি তাকে ইমিডিয়েটলি রিপেয়ার না করে একটা ক্যাথেটার করা থাকবে আর এখানে সুপ্রাপিউবিক সিস্টোস্টমি এসপিসি করা থাকবে, ঠিক আছে। ওকে নিজেকে হিল হতে সময় দিতে হবে, পরে প্ল্যান রিপেয়ার। আর ইন্টারপেরিটোনিয়াল হলে কিন্তু রিপেয়ার করা উচিত, বিকজ নাহলে আমার ইউরিনোমা পরে পেটের ভেতরে ইউরিন জমে সেখান থেকে ইনফেক্ট হয়ে পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে, ঠিক আছে। ইন্টারপেরিটোনিয়াল মোস্ট কমন লোকেশন কি? ডোম অফ ব্লাডার, পেটের ভেতরে ফেটে গেছে ডোম মানে ওপরটা, এবং মোস্ট কমনলি সেটা ফুল ব্লাডারের ক্ষেত্রে ইন্টারপেরিটোনিয়াল ইঞ্জুরি বেশিরভাগ হয়, বোঝা গেছে। এর সাথে অ্যাসোসিয়েট পেলভিক ফ্র্যাকচার থাকতে পারে ব্লাডার ইঞ্জুরির সাথে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে ক্যাথেটারাইজেশন করে রাখাটা মাস্ট, বিকজ না হলে কিন্তু ইউরিনটাকে তোমাকে বের করে দিতে হবে, তাই না? ইউরিনতে জমে যাবে। এবার ধর কোনো কারণে গ্রেড 4 যেটা হয়েছে, এক্সট্রিমলি আপনার ব্লাডার নেক চলে গেছে বা ইউরেটাল অরিফিস চলে গেছে, ঠিক আছে, তখন অন্য উপায়, ঠিক। ব্লাডার নেক অবধি চলে গেলে তখন আমাকে ব্লাডার নেক যদি রিপেয়ার করা পসিবল না, অনলি সুপ্রাপিউবিক সিস্টোস্টমি করতে হবে, যেমন ইউরেথাল ইঞ্জুরিতে করে, ঠিক আছে। ইউরিনটাকে বের করার রাস্তা করতে হবে। আর ট্রাইগনের অবধি ওপেনিং অবধি চলে গেলে সেক্ষেত্রে ওখানে পারকিউটাস নেফ্রোস্টমি করে কিডনির পেলভিস থেকে ইউরিনটাকে বের করে দিতে হবে, ইউরিনটা ডাইভার্ট করে দিতে হবে, সোজা কথা। ইউরিন অবস্ট্রাক্ট হতে দেওয়া যাবে না বা পেটের ভিতরে জমতে দেওয়া যাবে না, ঠিক। ব্যাপারটা বোঝা গেছে? বুঝেছিস তো? ওই যে এক্সট্রা পেরিটোনিয়াল মানে রেট্রোপেরিটোনিয়াল বা এক্সট্রা পেরিটোনিয়াল রিজিয়নে ইউরিনটা জমে থাকবে, সেটা বের করার উপায়কেই তো বললাম, সুপ্রাপিউবিক সিস্টোস্টমি করে দিলাম, মানে ব্লাডারে যেটুকু ইউরিন আসছে সেটা বেরিয়ে গেল, নিচে ক্যাথেটার করা আছে, দুটো ওয়েতেই বেরিয়ে গেল, ঠিক। হ্যাঁ, হিমাচুরিয়া তো সবারই থাকবে। ব্লাডার ইঞ্জুরি হয়েছে, ব্লাডারের মধ্যে দিয়ে ইউরিন আসে, সেখানে ব্লাড তো আসবেই, সে এক্সট্রা পেরিটোনিয়াল ফাটুক কি ইন্টারপেরিটোনিয়াল ফাটুক, ব্লিডিং তো হবেই, হিমাচুরিয়া থাকবে, ঠিক আছে। বাট অনেক সময় মানে এরকম দেখেছি আমরা, ইন্টারপেরিটোনিয়াল রাপচার হয়েছে, পেশেন্ট প্রথমে একটু হিমাচুরিয়া হয়েছে, পরে আর আসেনি, পরে ইউরিনোমা নিয়ে প্রেজেন্ট করেছে, এরকম ঘটনাও হয়েছে, ক্লিয়ার। তারপর যাচ্ছে, তাহলে এরপর কি হলো? ব্লাডারের পর ইউরেথ্রা, ঠিক। ইউরেথ্রাল ইঞ্জুরি তোদের ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ। ইউরেথ্রাল ইঞ্জুরি কোশ্চেন সবচেয়ে বেশি আসে। আচ্ছা, হোয়াট আর দ্য পার্টস অফ ইউরেথ্রা? কিছু জানিস না, ভাব। আরে ইউরেথ্রার পার্টগুলোর নাম যেটুকু মনে আসছে বল। কিচ্ছু মনে করছে না? কিছু ভাব, কোথা দিয়ে ইউরেথ্রার অ্যানাটমিটা ভাব। আমি মেল ইউরেথ্রার কথাই বলছি, ঠিক আছে। এটা প্রস্টেট হলো, ঠিক আছে। আমি ইউরেথ্রার ছবি আঁকলাম শুধু। এটা হচ্ছে প্রস্টেট, তাহলে এখানের ইউরেথ্রাটার নাম কি? প্রস্ট্যাটিক ইউরেথ্রা। শুধু ঘাড় নেড়ে দিচ্ছিস, কিছু জানি না বলে, অদ্ভুত। এটা হচ্ছে প্রস্ট্যাটিক ইউরেথ্রা, ওকে। তারপরের পার্টটার নাম কি? মেমব্রেনাস ইউরেথ্রা, ঠিক আছে, হলো মেমব্রেনাস ইউরেথ্রা। এইটা হচ্ছে ফিক্সড এরিয়া, এখানে মাসেল থাকে। এই মেমব্রেনাসের পরে যেটা, এই যে দিস বাল্ব পেইনিয়াল রিজিয়ন, বাল্বাস ইউরেথ্রা, বাল্বাস, ওকে। তাহলে অ্যান্টেরিয়র ইউরেথ্রা কতটা, পস্টেরিয়র ইউরেথ্রা কতটা? এটা হচ্ছে পস্টেরিয়র ইউরেথ্রা, ঠিক আছে, অ্যান্টেরিয়র ইউরেথ্রা, ওকে। দুটোর ম্যানেজমেন্ট আলাদা। অ্যান্টেরিয়র ইউরেথ্রাল ইনজুরি কিসে কিসে হতে পারে? ডিরেক্ট ট্রমা, পেনিট্রেটিং ট্রমা ইন পেনিস, ঠিক, পেনাইল ফ্র্যাকচারের সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে। বালবার ইউরেথ্রাল মোস্ট কমন কিভাবে হয়? পেনিয়াল রিজিয়নে ট্রমা, সাইকেলের সিটে ধপ করে পড়ে যাওয়া, একটা ক্লাসিক্যাল ছবি আছে এই লেভে দেখবি, ম্যানহোল ইঞ্জুরি। কিরকম? ম্যানহোলটা ধর নড়বড়ে একদিকে পা দিয়েছে, উল্টে গিয়ে সোজা পেনিয়ামে মেরেছে, হ্যাঁ, বা কিছুর উপরে ধপ করে পড়ে যাওয়া, ফল অ্যাস্ট্রাইড, ঠিক আছে। এটা হচ্ছে বালবার ইঞ্জুরি মোস্ট কমন, ঠিক। এইবার হচ্ছে নেক্সট কমন, পস্টেরিয়র ইউরেথ্রাল ইঞ্জুরি মোস্ট কমন কিভাবে হয়, ঠিক আছে। এটার মোস্ট কমন ট্রমা কিরকম? অ্যাসোসিয়েটেড উইথ পেলভিক ইঞ্জুরি, ঠিক আছে। ভালো করে কথাটা শোন। 10% of pelvic fracture
অ্যাসোসিয়েটেড উইথ পশ্চার ইউরেথ্রাল ইনজুরি। ঠিক আছে, এটার মানে কি, 10টা পেলভিক ফ্র্যাকচার এলে, ঠিক আছে, তার মধ্যে একটা অ্যাটলিস্ট পেলভিক ইনজুরি থাকতেই, পশ্চার ইউরেথ্রাল ইনজুরি থাকতে পারে। বাট 10টা পশ্চার ইউরেথ্রাল ইনজুরি এলে তার মিনিমাম 6 থেকে 7খানা পেলভিক ইনজুরি থাকবেই। ব্যাপারটা বোঝা গেল? পেলভিক ইনজুরির সাথে ইউরেথ্রাল ইনজুরি থাকতে পারে, বাট ইউরেথ্রাল ইনজুরির সাথে পেলভিক ইনজুরি ভীষণ কমন। বিকজ এটা হবে কেন, ওপর পার্টটা ফিক্স, মাসল দিয়ে ফিক্স। এই বাল্বোমেমব্রেনাস জাংশনটা হচ্ছে ওপরটা ফিক্স এরিয়া, এটা নন ফিক্স এরিয়া, শিয়ারিং ফোর্স। এই মাসলটা গিয়ে চলে যাচ্ছে পেলভিসের সাথে, পেলভিস যখন ফ্র্যাকচার হবে ওই যে মাসলটা সাডেন কন্ট্রাক্ট করবে, এই জায়গাটা টিয়ার হয়ে যায়। দ্যাট ইজ দ্য মোস্ট কমন এরিয়া অফ পেলভিক ফ্র্যাকচারের সাথে অ্যাসোসিয়েটেড পশ্চার ইনজুরি, বাল্বোমেমব্রেনাস জাংশন। বোঝা যাবে এটা কেন হলো, মেকানিজমটা। ঠিক, এবার ধর এখানেও তাই, মোস্ট কমন প্রেজেন্টেশন হিমাচুরিয়া। বাল্বের হত্যা হলে কি হবে, পেরিনিয়াল রিজিয়নে বাটারফ্লাই শেপের একটা হিমাটোমা হবে। ঠিক, হ্যাঁ, বাটারফ্লাই শেপের হিমাটোমা কেন, পেরিনিয়াম রিজিয়নে, কেন পেরিনিয়াল রিজিয়নে বাটারফ্লাই শেপের হিমাটোমা হয়? পেরিনিয়াম রিজিয়নে যে ফাঁসাটা থাকে যেটা, ঠিক আছে, সেটা এই যে বললাম আপ টু থাইয়ের ডিপ ফাঁসা অবধি থাকে। পেরিনিয়াল রিজিয়নে লোয়ার পার্ট অফ বাটাকে দুদিকে হিমাটোমা থাকে, মাঝে পেরিনিয়াল রিজিয়ন। এই শেপটার জন্য এটা বাটারফ্লাই শেপের হিমাটোমা। এটা ক্লাসিক্যাল প্রেজেন্টেশন। কোশ্চেনে যদি দেয় অস্কি বা এইগুলোতে দেয়, এইরকম কথাগুলোই থাকবে। এগুলো দেখেই তোকে বুঝতে হবে কোশ্চেনটাকে, তখন হাসি পাবে না, না পারলে। ঠিক আছে, সো বাটারফ্লাই শেপের হিমাটোমা থাকে বালবার ইনজুরিতে। এবার ধর এই যে বাল্বোমেমব্রেনাস জাংশনটা, এখানটা যদি টিয়ার হয়ে যায় তাহলে কি হবে? ফার্স্ট অফ অল হিমাচুরিয়া হলো, সেকেন্ড হচ্ছে পেশেন্ট ইউরিন পাস করতে পারছে না, ব্লাডারে ইউরিন জমছে, পেরিনিয়াল রিজিয়নে এক্সট্রাভাসেট হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখান থেকে কিছু আসছে না, আর কোনো ইউরিন আসছে না। ঠিক আছে, তাহলে কি হলো, যদি পাররেক্টাল এক্সামিনেশন করে দেখা যায়, পাররেক্টাল এক্সামিনেশনে অ্যাডাল্ট মেল পেশেন্টে অনেক সময় প্রস্টেট ফিল করা হয়। এটা তোর প্রস্টেটে পড়েছিস যে প্রস্টেট যদি বড় হয়ে যায় বা প্রস্টেটিক কার্সিনোমাতে পাররেক্টালি প্রস্টেট ফিল করা হয় কেমন। এখানে কিন্তু প্রস্টেট ফিল করতে পারবে না, কারণ এই রিজাল্টটা মাসেলের টানে উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, কোনো রকম প্রস্টেটের যে ফিলটা, হার্ড ফিলটা বা সফট ফিল যেটা মানে আমাদের ফার্ম বলা হবে, সেই ফিলটাই পাবে না পাররেক্টাল রিজিয়নে। এটাকে বলে পাই ইন দ্য স্কাই। ওখানে দেখবে না, ওখানে কিছু পাচ্ছি না। এই রিজিয়নটাকে প্লেনের ফ্লোরটাকে মাসেল টেনে উপরে উঠিয়ে দেবে। ঠিক আছে, ফ্লোটিং প্রস্টেট সাইন। ঠিক আছে, এখানেও তাই কি সেম। তাহলে কিভাবে বুঝবো? রেট্রোগ্রেড ক্যাথেটার, মানে ছোট একটা ক্যাথেটার মধ্যে পাস করা হলো, ডাই দেওয়া হলো, দিয়ে ফিল্ম নেওয়া হলো, এক্সট্রাভাসেট করলো। যদি পেরিনিয়ামের মধ্যে এক্সট্রাভাসেট করে তাহলে বুঝতে হবে বালবার রিজিয়নে আছে। এইখান থেকে পুরোটা এক্সট্রাভাসেট করছে, ওপরে ব্লাডার, এখানে আমাদের ব্লাডার অবধি কিছু যাচ্ছে না। সো সেখানে কিন্তু বাল্বোমেমব্রেনাস জাংশনে হয়েছে, বুঝতে হবে। বুঝে গেছে? আবার সেম তুই ওপর থেকে আইভিউ ডাই দিতে পারিস, সেটাও দেখবি কোথায় এক্সট্রাভাসেট হচ্ছে, সেই রিজিয়ন দুজে। এক্সরেতে অ্যাসোসিয়েট পেলভিক ফ্র্যাকচার আছে। ঠিক আছে, পেলভিক ফ্র্যাকচার মানে অলওয়েজ অনেক হিমাটোমা হয়, অনেক বেশি ব্লাড লস হয়। সো পেশেন্টকে কনজারভেটিভলি ম্যানেজ করতে হবে, পেলভিক বাইন্ডার দিতে হয়। পেলভিক মানে পেলভিসটাকে স্টেবল করার জন্য, তাতে ব্লিডিং কমে। তারপরে আমি সুপ্রাপেলভিক সিস্টোস্টমি করে, মানে এসপিসি করে এদিক থেকে ইউরিনটাকে ড্রেনেজ করে দিলাম, যাতে ইউরিন জমতে না পারে। অনেক সময় বলে পার্সিয়াল টিয়ার হলে জেন্টেল ক্যাথেটারাইজেশন ট্রাই করা হয়, বাট অনেক সময় কি হয়, পার্সিয়াল টিয়ারটা ক্যাথেটার করতে গিয়ে ফলস প্যাচে ঢুকে টোটাল ট্রানজাকশন হওয়ার ভয় থাকে। সো এক্সপার্ট হ্যান্ড ছাড়া কিন্তু মানে পার্সিয়াল টিয়ারকে ফুল টিয়ার করে দেওয়ার একটা ভয় থাকে, আয়োট্রেনিং ইঞ্জুরিটা আরও বেড়ে যেতে পারে। আরেকটা হতে পারে বালবার রিজিয়নে যেটা হয় আয়োট্রেনিং ইঞ্জুরি, মানে তোর নতুন মানে ইয়ং ডক্টরস বা একদম নতুন শিখেছে, বা তোর কোনো স্টাফ যারা অতটা এক্সপার্ট নয়, ক্যাথেটারটা পুরোটা না ঢুকিয়েই বেলুনটাকে ফুলিয়ে দিল। তাহলে কি হলো, তোর বেলুনটা এই অবধি ক্যাথেটারটা গেছিলো, এইখানে পাস করেনি, একটু রেজিস্টেন্স হলো, এখানটা রেজিস্টেন্স থাকে না, এখানে ডায়ামিটারটা সরু। ঠিক আছে, সো ভাবলো ঢুকে গেছে পুরো, আমার ইউরিন এসছে কিনা চেকও করলো না, দিয়ে ব্লাডারটাকে দিল ফুলিয়ে দিয়ে, কি হলো, এই জায়গাটা ফেটে গেল, বালবার ইঞ্জুরি। এটা খুব কমন আয়োট্রেনিক ইঞ্জুরি। ঠিক আছে, বুঝে গেছে? তো সেক্ষেত্রেও তাই ওই একই, এখান দিয়ে আমার ইউরিনটাকে এসপিসি করে দিয়ে আমাকে ওটাকে এক্সটেরিলাইজ করে দিতে হবে, ইউরিনটাকে জমতে দেওয়া যাবে না। বুঝে গেছে? তারপরে এটাকে প্ল্যান্ড রিপেয়ার, মানে অ্যাট দ্য সেম সেটিংয়ে রিপেয়ার না করাই ভালো, বিকজ ইনফ্লেম থাকবে, ওটার মানে ভালো স্ট্রিকচার হওয়ার হাই চান্স। সো প্রথমে হচ্ছে ডাইভারশন অফ ইউরিন ফলোড বাই রিপেয়ার, পরে প্ল্যান্ড রিপেয়ার। যদি মেমব্রেনাস রিজিয়নে কি হয়, এন্ড টু এন্ড
ইউরেথ্রো মানে ইউরেটরি অ্যানাস্টোমোসিস করা হয়, ঠিক আছে, এখানেও তাই। এবার পেনাইল রিজিয়নে যদি হয় অনেক সময় রিপেয়ার ওভার ক্যাথেটার করা হয়, মানে পেনাইল ফ্র্যাকচারের সাথে ধর কারোর মানে আমাদের কর্পোরাগুলো ইঞ্জুরিটা এক্সটেন্ড করে আপ টু আমাদের ইউরেথ্রা পেনাইল ইউরেথ্রা অবধি চলে এসছে, সেক্ষেত্রে আমরা পেনাইল ইউরেথ্রা রিপেয়ার করি ওভার ক্যাথেটার এবং লং টাইম ক্যাথেটারটাকে রাখি, দিয়ে পরে ওটাকে বের করি। বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রথম থেকে স্টার্টিং ফ্রম কিডনি ইঞ্জুরি হলো, তার গ্রেডেশন পড়লাম, কোন গ্রেডে কি ম্যানেজমেন্ট হলো। নেক্সট হলো পেলভিস পার্ট অফ কিডনি ইঞ্জুরি, ঠিক আছে, সেখানে আমাকে ইউরিনটাকে ডাইভার্ট করে দেওয়াটা হচ্ছে আমার টার্গেট, নেফ্রোস্টমি করে দেওয়া, দিয়ে পরে রিপেয়ার। তারপরে ইউরেটার আপার পার্ট অফ ইউরেটার হলে কি করব, মিডল অ্যান্ড লোয়ার হলে কি করব, ঠিক আছে, ব্লাডার ইঞ্জুরি হলে কি করব, ব্লাডার হুইচ টাইপ অফ ব্লাডার ইঞ্জুরি তার উপর নির্ভর করছে আমি কিভাবে কি প্রসিড করব। ইন্টারপেরিটোনিয়াল মানে কন্টিনিউয়াস ব্লিডিং হলে আমাকে এক্সপ্লোরেশন করতে হবে এবং রিপেয়ার করতে হবে উইথ ক্যাথেটার ড্রেনেজ বা উইথ অ্যাসোসিয়েটেড উইথ এসপিসিও করা হয় অনেক সময়, মানে বোথ সাইড থেকে ড্রেন করে দেওয়া হয়, ঠিক আছে, যাতে কোনোভাবে ব্লাডারের মধ্যে প্রেশার না পড়ে, ঠিক আছে। আর তারপরে গেলো ইউরেথ্রাল ইঞ্জুরি, ঠিক আছে। ইউরেথ্রাল ইঞ্জুরি খুব কমন। এখানে আরেকটা জিনিস কোনো কোনো বইতে লেখা আছে রেল রোড টেকনিক। কীরকম, ধর পার্শিয়াল টিয়ার হয়েছে, ঠিক আছে, এখান থেকে ক্যাথেটার পাস করানো হচ্ছে, তার আগে এখানে ওপেন করা হয়েছে, মানে ওপেন সুপ্রাপিউবিক সিস্টেমি করা হচ্ছে, এখান থেকে একটা ক্যাথেটার দেখানো হচ্ছে, ঠিক আছে, ওই ক্যাথেটার থেকে এখানে পাস করানো হচ্ছে, তার মধ্যে একটা সুতো বাঁধা আছে, সেইটা নিচ দিয়ে গেল 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 যেখানে সুতোটা এলো, ধর ওপর থেকে পাঠাচ্ছি কিন্তু আমি, হ্যাঁ, সেখানে টিয়ার হওয়ার চান্সেস কম, পাঠালাম ওই ক্যাথেটারটাকে ওপর দিয়ে এখানে এলো, ওর সাথে একটা সুতো বেঁধে আর একটা ক্যাথেটার দিলাম, দিয়ে ওইটাকে পুল করলাম, সে এইটাকে নিয়ে চলে গেল, দেন আমি বের করলাম। এগুলো মানে খুব একটা কমনলি প্র্যাকটিসড ওয়ে নয়, ঠিক আছে। কোনো কোনো বইতে লেখা আছে রেল রোড টেকনিক, জিনিসটা কি বলে দিলাম, ঠিক আছে, মানে তোরা যদি পরীক্ষায় নাও লিখিস কিছু এসে যায় না, খুব একটা করা হয় না প্র্যাকটিক্যালি। হ্যাঁ, ক্লিনিক্যাল ফাইন্ডিং, পেশেন্ট প্রেজেন্ট যে পেরিনিয়াল রিজিয়নে একটা হিমাটোমা হয়ে আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে, ঠিক আছে, প্রজাপতি দুটো পাখা মাঝে পেরিনিয়ামের চারপাশে, এটা আরো বড় হিমাটোমা হলে এরকম দেখাবে, ঠিক। ওই দেখ এরকম অনেক নাম আছে মেডিকেলে যেগুলোর সাথে খুব একটা প্র্যাকটিক্যালি মেলানো যায় না, হ্যাঁ, কত কিছু নাম দেওয়া থাকে ওরকম, আমি ঠিক টার্মটা কোশ্চেনে দেয় বলেই বলার জন্য বললাম, ঠিক আছে। দেখ ডিপ ফাঁসা বাক্স ফাঁসাটা এটা পুরো পেরিনিয়াল রিজিয়নে থাকে, যে কারণে ওই অবধি এক্সটেন্ড থাকে, তার নিচে কিন্তু থাইয়ের নিচে এক্সপ্যান্ডেড হবে না এক্সট্রাপিউটার হেমাটোমাটা, ঠিক আছে। এই যে ছবিটা বেসিক্যালি এইটা হচ্ছে ক্লাসিক্যাল ছবি, এক্সট্রাভার্সন অফ ব্লাড ইন দ্য পেরিনিয়াম স্কোটাম। এই দেখ বাটারফ্লাইয়ের মতো শেপটা হচ্ছে, দ্যাটস ওয়াই কল বাটারফ্লাই শেপের হিমাটোমা। ম্যানেজমেন্ট করছিস তুই, রিপিট ইউএসজি বা সিটি স্ক্যান করবি, 72 আওয়ার্সে করলি ধর, সেখানে দেখা গেল সাইজটা বেড়ে গেছে, দ্যাট মিনস ইটস এক্সপ্যান্ডিং। পেশেন্ট হিমোডাইনামিক্যালি স্টেবল ব্লাড দেওয়া সব কিছু দেওয়ার পরও হচ্ছে না, তার মানে ইন্টারনাল হিমোরেজ হচ্ছে, ওই হিমাটোমাটা বাড়ছে, সেটা সাবক্যাপসুলার হোক কি ইন্টারপ্যানকাইমাল হোক, হিমাটোমা এক্সপ্যান্ড করছে মানে এটা কিন্তু অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে, সো আমাকে ওই ব্লিডিংটা বন্ধ করতে হবে, বেটার গো ফর মানে অ্যাঞ্জিওগ্রাফি করে দেখে নেওয়া কোন ভেসেল থেকে হচ্ছে, এবং অ্যাঞ্জিও এম্বোলাইজেশন কারা করে, ঠিক আছে। ইন্টারভেনশন রেডিওসটা কি করে, ওইটা দিয়ে একটা ওই গ্লু হোক বা বিভিন্ন রকম জিনিসপত্র আছে এজেন্ট, সেটাকে ওইটার মধ্যে দিয়ে পাস করে ওটাকে ব্লক করে দেয়, তাহলে কি হলো মিনিমাল অ্যাক্সেস একটা প্রসেসে এবং মিনিমাল কমপ্লিকেশন দিয়ে পেশেন্টকে আমি স্টেবল করে দিলাম, ঠিক আছে। এবার তোর একটা মানে নন কন্টেন্ট হিমার একটা কথা ছিল, এক্সপ্যান্ডিং হিমাটোমা নন এক্সপ্যান্ডিং হিমাটোমা, আর একটা ছিল কন্টেন্ট হিমারেজ নন কন্টেন্ট হিমারেজ। কন্টেন্ট হিমারেজ মানে হচ্ছে জেরোটাস ফাঁসার মধ্যে হিমাটোমাটা জমে আছে, যা আছে জেরোটাস ফাঁসা ওপেন করতে ব্লাড হয়েছে, প্যারেনকাইমা থেকে ব্লাড জমে জেরোটাস ফাঁসার মধ্যে জমে আছে, বাট পেরিটোনিয়ামের মধ্যে চলে যায়নি। যখনই ওটা জেরোটাস ফাঁসা টিয়ার হয়ে পেরিটোনিয়ামের মধ্যে চলে গেছে, দ্যাট ইজ নন কন্টেন্ট হিমারেজ। ও একটা জায়গায় আটকে থাকা নয়, ঠিক আছে, একটা জায়গার মধ্যেই হিমারেজটা জমে আছে, হচ্ছে কন্টেন্ট হিমারেজ, যেটা গাইনি তোরা পড়িস কি ইউটেরাসে ধর যেটা ছিল কি অ্যাবর্শন বলে নাকি সিল্ড অ্যাবর্শন নাকি এটা আছে না কথা, যেটা ইউটেরাসের গায়ের মধ্যেই ব্লাডটা জমে থাকে, হ্যাঁ, ওই প্লাসেন্টার মধ্যে বেরিয়ে আসে না, কি না প্রিভি আলাদা না, অ্যাবর্শন প্লাসেন্টি ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। প্লাসেন্টাল হিমারেজের মধ্যে আছে দেখবি, একটা আছে মানে কন্টেন্ট হিমারেজ সিল্ড হিমারেজ, আর একটা আছে কনসিল্ড হিমারেজ। কনসিল্ড হিমারেজ হয়েছিল কিন্তু ওর মধ্যেই জমে আছে, পেশেন্ট মানে প্রেজেন্ট করেনি যে পিভি ব্লিডিং হয়েছে, ঠিক আছে, এখানেও তাই ওই মধ্যেই জমে আছে,
পেরিটোনিয়ামের মধ্যে আসেনি, কিন্তু পেরিটোনিয়ামের মধ্যে ব্লাড চলে এসছে মানে সেটা কিন্তু নন কন্টেন্ট হেমারেজ। তবে টার্মগুলো বুঝতে পেরেছিস? ঠিক আছে, আর কিছু করে কোশ্চেন? না, তোকে ধর কোশ্চেন দিল, একটা পেশেন্ট প্রেজেন্ট করেছে, ব্লাড ট্রমা হয়েছে, পেশেন্টের ইউএসজি বা সিটি স্ক্যান করে দেখা গেছে পেশেন্টের রিনালে একটা হিমাটোমা আছে আপ টু 2 সেন্টিমিটার, এক্সটেন্ডিং টু দ্য 2 সেন্টিমিটার অফ দ্য প্যারেনকাইমা। ঠিক আছে, পেশেন্ট হিমাচুরিয়া নিয়ে প্রেজেন্ট করেছিল। এই বিপিটা ধর বললো 112/80, মানে হিমোডাইনামিক স্টেবল। ঠিক আছে, হোয়াট উইল বি ইয়ার ম্যানেজমেন্ট? ঠিক আছে, হাউ উইল ইউ প্রোগ্রেস দিস, মানে প্রসিড, আর কিছু বললো না, হাউ উইল ইউ প্রসিড। আমার হিমোডাইনামিক স্টেবল আছে মানে আমি তাকে এক্ষুনি পেট খুলে দেবো না। ঠিক আছে, 2 সেন্টিমিটার মানে কি বল? ইয়েস, মোর দেন 1 সেন্টিমিটার হয়ে গেছে। ঠিক আছে, স্টেজ দিয়ে চলে গেল। তার মধ্যে পেশেন্টের কিন্তু পেরিটোনিয়াম মানে অ্যাবডোমেনের মধ্যে কোনো ব্লিডিং নেই, তার মানে কন্টিনিউয়াস ব্লিডিং নয়, হিমোডাইনামিকলি স্টেবল আছে। ঠিক আছে, তো তাহলে আমি ফার্স্ট হচ্ছে তাকে বেসিক ম্যানেজমেন্ট কি থাকে, যেগুলো ফ্লুইড দেওয়া যেটুকু করো, ব্লাড ম্যানেজমেন্ট দেখবো, হিমোগ্লোবিন কত আছে, ইউরিয়া ক্রেডিট কত আছে। ঠিক আছে, পেশেন্টকে প্রত্যেকদিন কাউন্ট দেখবো, কোনো রকম ইনফেকশন হচ্ছে কিনা। তারপর আমি ইমেজিংগুলো করবো, সিরিয়াল ইমেজিং করবো, পেশেন্টকে রেস্টে রাখবো। ঠিক, যদি দেখা যায় নন এক্সপ্যান্ডিং হিমাটোমা ওইটুকুই থেকে যাচ্ছে, পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল হচ্ছে না, সো কনজারভেটিভ ট্রিটমেন্ট। ঠিক আছে, গ্রেড 3 অবধি। এবং যদি দেখা যায় যে পরবর্তীকালে হিমাটোমাটা নেক্সট যেতে বাড়ছে, তখন আমি অ্যাঞ্জিওএম্বোলাইজেশন করবো। ঠিক, এইভাবে জিনিসটা দেখতে হয়। আর কি লিখবি? এমবিবিএস এর জন্য 4 পাতা 10 পাতা অ্যান্সার লাগে না, পার্টিকুলার জিনিসগুলো ঠিকঠাক টু দ্য পয়েন্টে লেখ, মার্কস পাবি। ঠিক আছে, উল্টো পাল্টা জিনিস নিয়ে না, যেটুকু বলেছে, যে জিনিসটা চেয়েছে সেটা প্রপারলি লিখে আসতে হবে, এবং সুন্দর করে পয়েন্ট করে লিখবি। 1 পাতা 1.5 পাতার মধ্যে একটা অ্যান্সার লিখবি, যথেষ্ট। যদি ঠিকঠাক করে পয়েন্ট লিখতে পারিস, উল্টো পাল্টা জিনিস দিয়ে ভরিয়ে লাভ নেই। যদি জিনিসটা তুই জানিস, সেটাকে আজে বাজে গল্প লিখে সময় নষ্ট করিস না। যেটা জানিস না সেটা তোকে অলরেডি ভেবে ভেবে লিখতে হবে। ঠিক আছে, তো সেইটা সময় নষ্ট করিস না। তোর একটা শর্ট নোট এসছে 1 পাতা, যথেষ্ট, যদি জিনিসটা ঠিকঠাক লিখিস। ঠিক আছে, আজকে ধর একটা তোকে কোশ্চেন দিল, আমি তোকে বলছি যে শর্ট নোট দিল হচ্ছে, হ্যাঁ হোয়াটএভার, আমি তোকে একটা বলছি, ধর ইউরেটার ইঞ্জুরি ভাবে, তো ইউরেটার ইঞ্জুরি একটা বড় জিনিস, তোর তো ব্লাডার ইঞ্জুরি দিল। ঠিক আছে, শর্ট নোট হচ্ছে ব্লাডার ইঞ্জুরি। তাহলে কি লিখবি, কিভাবে হয়, মেকানিজম অফ ইঞ্জুরি। ঠিক আছে, যে ট্রেনিং ট্রমা, ব্লান্ট ট্রমা, হ্যাঁ ঠিক আছে, তার সাথে হতে পারে কি কিভাবে হয়, মোড অফ ইঞ্জুরি কিভাবে হতে পারে, যে কোনো ধর মানে ইন এ ট্রমা, ইন এ ব্লান্ট ট্রমা, ইন এ ফুল ব্লাডার বা পেইন্টিং ট্রমা ফুল ব্লাডার কজিং ইন্টারপেরিটোনিয়াল ইঞ্জুরি। সেকেন্ড হচ্ছে তোর পেলভিস ইঞ্জুরির সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে, হলো যদি কোনো পার্সেন্টেজ মনে থাকে সেটা লিখবি। এক্সট্রা পেরিটোনিয়াল কত হয়, এক্সট্রা পেরিটোনিয়াল প্রায় 80%, ইন্টারপেরিটোনিয়াল 10 to 20% লিখলি। নেক্সট হচ্ছে কি, টাইপটা, আমি কি টাইপ, মানে তোর টাইপটা বলার পরে পার্সেন্টেজটা লিখতে হয়, যে আমি ইন্টারপেরিটোনিয়াল এক্সট্রাপেরিটোনিয়াল দুটো হয়, এটা এই পার্সেন্ট, এটা এই পার্সেন্ট, হলো। নেক্সট হচ্ছে যেটা বললাম গ্রেডেশন, যদি কারো মনে থাকে সে লিখবে। ঠিক আছে, যে এএসটি গ্রেডে ব্লাডার কি হয়। নেক্সট হচ্ছে তার ম্যানেজমেন্ট প্রথম হচ্ছে ইনভেস্টিগেশন, দেন ট্রিটমেন্ট। ট্রিটমেন্টের মধ্যে কনজারভেটিভ ট্রিটমেন্ট পার্টটা কি, সার্জারি পার্টটা কি, হয়ে গেল, যথেষ্ট 1 পাতা। আবার কি, তোর যদি 5 নম্বর কোশ্চেন থাকে, তুই সব যেটুকু লিখেছিস ঠিক লিখিস, 3.5 থেকে 4 পাবি, দ্যাটস অল। আবার কি চাই, বোঝা গেছে ব্যাপারটা? উল্টো পাল্টা জিনিস নিয়ে না লিখে যেটা চাইছি সেই জিনিসটাই গুছিয়ে লিখতে হবে। আর হ্যান্ড রাইটিংগুলো একটু ভালো রাখার চেষ্টা করিস, প্রথম থেকে স্পিডে লিখবি, একটা ভালো পেয়েছি পারছি বলে লিখে গেলাম 10 পাতা, তারপরে শেষ হচ্ছে না একদম এরকম টেনে দিলাম, ওটা না। প্রথম থেকেই টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। ঠিক আছে, কারণ এক্সামে কিন্তু মানে সবটা শেষ করে টাইমে করাটা খুব ইম্পর্টেন্ট। বোঝা গেছে? আর শর্ট ফর্ম খুব একটা ইউজ করবি না, এটা খুব কমন মিস্টেক। হ্যাঁ, সব এই শর্ট অ্যাব্রিভিয়েশন ইউজ করে দিচ্ছে, এটা উচিত নয়। এক্সামের কিন্তু অ্যাব্রিভিয়েশন একদম পছন্দ করবে না। ঠিক আছে, বলবি না অ্যাব্রিভিয়েশন বলার, তোদের এখন সময় আসেনি। হ্যাঁ, তুই লিখবি কোশ্চেন একটা ধর শেষ হলো, একটা দাগ টেনে দিলি। হ্যাঁ, তোরা আরেকটা যেটা খুব কমন মিস করছে লোকজন, 1A 1B 1C ধর লেখা আছে, 1A লিখলো, বিটা দিতে ভুলে গেল। আইডিয়ার রুলস হচ্ছে তুমি যদি নাম্বারিং না দাও তুমি মার্কস পাবে না। এক্সামে দিয়ে দেওয়া হচ্ছে অন্য জিনিস, আইডিয়ালি বোর্ড এক্সামে বাইরে এক্সামিনার দেখলে 1A 1B 1C, তাহলে তুমি যদি বিটা লিখে ভুলে গিয়ে অ্যান্সার লিখে ফেলো, তুমি ইউ উইল গেট 0। এটা রুলস, এক্সামের রুলস কিন্তু এটা। ঠিক আছে, তাই এটা মিস করবি না।
শর্ট নোট বড় কোশ্চেন লাগবে, ধর একের কোশ্চেনটা হয়ে গেল, একটা দাগ টেনে দিলি, 2 স্টার্ট করলি, ঠিক আছে? হ্যাপাজার্ড লিখবি না। 1 একটা ধর আবার তোর কি করে, অনেকে মিস্টেক করে, মানে এরকমও করেছে, ধর একটা কোশ্চেন 15 মার্কসের কোশ্চেন, ঠিক আছে, তার একটা পার্ট হাফ লিখেছে, আবার হাফ অন্য জায়গায় লিখেছে। এটা করবি না, ঠিক আছে? এটা মানে নম্বর দেওয়া খুব ডিফিকাল্ট। হ্যাঁ, শর্ট নোটের ক্ষেত্রে তাও চলে যে আমি 2A 2B করলাম, আর একটা অন্য কোশ্চেন লিখে পরে হয়তো 2C 2D করলাম, তাও অ্যাকসেপ্টেড। এবং সব জায়গায় 2A 2B 2C এরকম করে করবি, 2A করে দিলাম তারপর আবার B C, এটা না, মনে থাকবে? নিজেই গুলিয়ে ফেলবি সব সময়, ওইভাবে মেনশন করবি, 2A থাকলে 2A 2A 2B 2C, এইভাবে লিখবি। এগুলো এক্সামিনার দেখতে সুবিধা হয়। আর ছবি যদি কেউ জানিস, সেটা জানলে আঁকবি, ছবি আঁকলে অবশ্যই একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট হয়। কিন্তু তা বলে মানে একেবারে এমন ছবি আঁকিস না যেটা দেখেই মানে কি বলবো, হাইপোস্পেডিয়াসের ছবি এঁকেছে, মানে অসাধারণ, ঠিক আছে? তো ওই রকম করবি না, যেটুকু জানবি আর প্র্যাকটিস করবি যে কিভাবে আমি অ্যান্সার লিখবো, কিভাবে তৈরি করব। হ্যাঁ, বইয়ের ছবিগুলো যেগুলো মনে হয় যে এই শর্ট নোটের ছবিগুলো বা কোশ্চেনের ছবি আঁকা উচিত, সেইগুলো প্র্যাকটিস করবি, ঠিক আছে? আর কালার মধ্যে ব্লু ব্ল্যাকের বাইরে অন্য কোনো কালার কিন্তু এক্সামে ইউজ করবি না, পেন। হ্যাঁ, হ্যাঁ, না না, যাই হোক, এক্সামে কোনো রেড গ্রিন এসব কালার ইউজ করবি না। মানে আমি পেন হিসেবে বলছি, ধর কোনো ছবি আঁকছিস, ধর কোনোটাতে হিস্টোলজিক্যাল কিছু একটা আঁকা আছে, সেখানে তো ওই মার্কার ইউজ, পেন যেগুলো আর কি, যেগুলো অ্যানাটমিতে পড়ে করেছিস, ওই কালার পেন্সিল, সেটা অন্য জিনিস, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু এমনি ছবিতে বা কোনো লেখাতে কালার পেন ইউজ করবি না, ব্লু বা ব্ল্যাকের বাইরে কিচ্ছু নয়। এটা কিন্তু মানে এক্সাম রুল, বোর্ড এক্সামের রুল এগুলো, ঠিক আছে?